আজকের আলোচনা শুরু করা যাক। আমরা চার্লস ডুহিগের লেখা দ্য পাওয়ার অফ হ্যাবিট মানে অভ্যেসের শক্তি আর এর সাথে সম্পর্কিত বেশ কিছু গবেষণা আর নানা মানুষের অভিজ্ঞতা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, ঠিক। আমাদের মূল লক্ষ্য হলো বোঝা যে এই যে অভ্যেস যা আমাদের দিনের অনেকটা সময় অনেক কাজ নিয়ন্ত্রণ করে সেটা আসলে কিভাবে তৈরি হয়, আমাদের জীবনে আমাদের কাজের জায়গায় এর প্রভাব ঠিক কতটা। আর সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এই অভ্যেসগুলো কি বদলানো যায়? কিভাবে বদলানো যায়? একদম। আমরা আসলে জানতে চাইছি অভ্যেসের পেছনের মূল কাঠামোটা কি, মানে কিভাবে একটা নির্দিষ্ট ইঙ্গিত বা ধরুন কিউ, একটা রুটিন বা কাজ আর তার থেকে পাওয়া একটা পুরস্কার, এই তিনটে জিনিস মিলে একটা চক্র তৈরি করে ফেলে। ঠিক তাই। আর এই চক্রটা কিন্তু অনেক সময়ই আমাদের অজান্তে কাজ করে চলে। আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই যে লুকানো শক্তি, একে ভালো করে বোঝা এবং জানা যে এর নিয়ন্ত্রণ নেওয়া আদৌ সম্ভব কিনা। দারুণ। তাহলে শুরু করা যাক একবারে গোড়ার দিক থেকে। অভ্যাস জিনিসটা আসলে কি, এর পেছনে বিজ্ঞানটা কি, মানে মস্তিষ্কে ঠিক কি ঘটে যখন একটা অভ্যাস তৈরি হয়। শুনেছি এমআইটি ল্যাবে ইঁদুরের ওপর নাকি বেশ ইন্টারেস্টিং কিছু পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল তো। খুব গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ ছিল সেখানে। বিজ্ঞানীরা দেখলেন কি, গোলকধাঁধায় একটা নির্দিষ্ট পথে গেলে যখন ইঁদুরটা চকলেট পায়, মানে পুরস্কার পায়, বারবার এই কাজটা করার পর তার মস্তিষ্কের কার্যকলাপ কিন্তু অনেকটা কমে আসছে। কমে আসছে? তার মানে কি কম ভাবছে? হ্যাঁ, অনেকটা তাই। মানে পুরো কাজটা করার সময় মস্তিষ্ক আর অতটা খাটছে না। শুধু অভ্যাসের শুরুতে, মানে যখন ইঙ্গিতটা পাচ্ছে, যেমন ধরুন একটা শব্দ শুনল বা আলো দেখল, তখন মস্তিষ্কের কার্যকলাপ বাড়ছে। আর আবার বাড়ছে একেবারে শেষে, যখন পুরস্কারটা মানে চকলেটটা পাচ্ছে। মাঝখানের পুরো সময় প্রায় শান্ত। তার মানে অভ্যাসটা একবার চালু হয়ে গেলে মস্তিষ্ক প্রায় অটোপাইলট মোডে চলে যায়, শুধু শুরু আর শেষে একটুখানি অ্যাক্টিভ থাকে। একদম ঠিক বলেছেন। এর কারণ হল আমাদের মস্তিষ্কের গভীরে থাকা একটা অংশ, নাম বেসেল গ্যাংলিয়া। এই অংশটাই অভ্যাসগুলোকে স্টোর করে রাখে, সঞ্চয় করে রাখে। এটা আসলে মস্তিষ্কের শক্তি বাঁচানোর একটা উপায়। মস্তিষ্ক চেষ্টা করে রুটিন কাজগুলোকে অভ্যাসে পরিণত করতে, যাতে সে অন্য নতুন বা জরুরি কিছু নিয়ে ভাবতে পারে। বাহ, দারুণ তো সিস্টেমটা। হ্যাঁ, আর এই যে পুরো চক্রটা, একটা ইঙ্গিত বা কিউ, তারপর একটা নির্দিষ্ট আচরণ বা রুটিন, এবং সব শেষে তার থেকে পাওয়া একটা পুরস্কার বা রিওয়ার্ড, এটাই হলো হ্যাবিট লুপ বা অভ্যাস চক্র। এই চক্রটা একবার ঠিকমতো স্থাপিত হয়ে গেলে, মানে গেঁথে গেলে, সেটা কিন্তু বেশ শক্তপোক্ত হয়ে বসে, সহজে ভাঙতে চায় না। এই প্রসঙ্গে ইউজিন পলির ঘটনাটা মনে পড়ছে। ভদ্রলোকের মস্তিষ্কের একটা অংশ ভাইরাসের কারণে নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে তিনি নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারতেন না, কয়েক মিনিট আগের কথাও ভুলে যেতেন। হ্যাঁ, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তিনি প্রতিদিন সকালে বাড়ির আশপাশে ঠিকই হাঁটতে বেরোতেন, এমনকি খিদে পেলে রান্নাঘরে গিয়ে বেকেন আর ডিম ভেজেও খেতেন, অথচ তিনি বলতেই পারতেন না তার রান্নাঘরটা কোথায় বা হাঁটার রাস্তাটা কোনটা। কিভাবে সম্ভব হতো এটা? এটাই হলো অভ্যাসের শক্তি। তার নতুন স্মৃতি তৈরির ক্ষমতা নষ্ট হয়ে গেলেও পুরনো অভ্যাসগুলো, যেগুলো বেসেল গ্যাংলিয়ায় জমা ছিল, সেগুলো কিন্তু ঠিকই কাজ করত। হাঁটা বা রান্না করার রুটিনগুলো এতটাই স্বয়ংক্রিয় হয়ে গিয়েছিল যে তার সচেতন মনের আর প্রয়োজনই পড়ত না। ইঙ্গিত পেলেই রুটিনটা চালু হয়ে যেত। ভাবা যায়। তার মানে অভ্যাসগুলো আমাদের স্নায়ুতন্ত্রে এমনভাবে গেঁথে যায় যে সেগুলো পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব। হ্যাঁ, গবেষণা তো তাই বলছে। অভ্যাসগুলো আসলে পুরোপুরি মুছে যায় না। সেগুলো চাপা পড়ে থাকতে পারে, কিন্তু একেবারে ভ্যানিশ হয়ে যায় না। সুযোগ পেলেই, মানে পুরনো কিউ বা ইঙ্গিত পেলেই, সেগুলো আবার ফিরে আসতে পারে। তাহলে তো এটা একটা বেশ চিন্তার বিষয়, বিশেষ করে খারাপ অভ্যাসের ক্ষেত্রে। যদি অভ্যাস এতই শক্তিশালী হয়, তাহলে খারাপ অভ্যাস যেমন ধরুন ধূমপান বা অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, এগুলো বদলাবো কি করে? এটা কি আদৌ সম্ভব? সম্ভব। এখানেই আসছে অভ্যেস পরিবর্তনের গোল্ডেন রুল বা সোনালী নিয়ম। চার্লস ড্রুহিগ তার বইতে এর কথাই বলেছেন। গোল্ডেন রুল সেটা কি? নিয়মটা শুনতে বেশ সহজ। সেটা হলো পুরনো যে ইঙ্গিত বা কিউ এবং পুরনো যে পুরস্কার বা রিওয়ার্ড, সেগুলোকে একই রাখতে হবে। শুধু মাঝখানের যে রুটিন বা আচরণটা, সেটাকে পাল্টে ফেলতে হবে একটা নতুন রুটিন দিয়ে। ইন্টারেস্টিং। মানে কিউ আর রিওয়ার্ড একই থাকবে,
শুধু মাঝের কাজটা বদলে যাবে? একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কোচ টনি ডানজির কথা। উনি যখন একটা আমেরিকান ফুটবল টিমের কোচ হলেন, দেখলেন টিমের খেলোয়াড়রা মাঠে নেমে বড্ড বেশি চিন্তা করে, ফলে খেলার গতি কমে যায়। তারা পুরনো অভ্যাসে আটকে ছিল। ডানজি কি করলেন? কি করলেন? তিনি খেলোয়াড়দের একেবারে নতুন করে খেলতে শেখালেন না, বরং তিনি খেলার পরিচিত কিছু ইঙ্গিত, কিউ, যেমন প্রতিপক্ষের খেলোয়াড়দের নির্দিষ্ট ফরমেশন, সেগুলোর ভিত্তিতে নতুন কিন্তু খুব সরল আর স্বয়ংক্রিয় কিছু রুটিন তৈরি করতে শেখালেন, যাতে মাঠে নেমে তাদের আর ভাবতে না হয়। ইঙ্গিত দেখা মাত্রই যেন শরীর নিজে থেকেই নতুন রুটিনটা চালু করে দেয়। পুরস্কারটা একই রইল, খেলা জেতা বা ভালো খেলা, কিন্তু মাঝখানের রুটিনটা বদলে গেল। বাহ, দারুণ স্ট্র্যাটেজি তো। তার মানে পুরনো অভ্যাসের পথটাকে ব্যবহার করেই নতুন দিকে নিয়ে যাওয়া। ঠিক তাই। অ্যালকোহলিক্স অ্যানোনিমাস বা এর কথাই ধরুন। যারা মদের নেশা ছাড়তে চান, তাদের সাহায্য করার জন্য তারাও কিন্তু এই গোল্ডেন রুলটাই ব্যবহার করে। তাই নাকি? কিভাবে? তারা প্রথমে বোঝার চেষ্টা করে যে মদ্যপানের পেছনের আসল কিউ বা ইঙ্গিতটা কি। হয়তো সেটা মানসিক চাপ, একাকিত্ব বা বন্ধুদের সঙ্গ। আর পুরস্কারটা কি? হয়তো সাময়িক উত্তেজনা, মুক্তি বা সামাজিক মেলামেশার অনুভূতি। ঠিক। আচ্ছা, তখন বলে এই কিউ আর রিওয়ার্ডগুলো থাকবে। মানসিক চাপ জীবনে আসবেই, কিন্তু যখন চাপ আসবে, কিউ, তখন মদের বোতলের দিকে না গিয়ে পুরনো রুটিন অন্য কিছু করুন। যেমন মিটিংয়ে যান, আপনার স্পন্সরের সাথে কথা বলুন বা প্রার্থনা করুন। নতুন রুটিন। এতেও কিন্তু এক ধরনের মানসিক শান্তি বা সঙ্গ পাওয়া যায়। পুরস্কার। আচ্ছা আচ্ছা, তার মানে কিউ আর রিওয়ার্ড একই থাকছে, শুধু অ্যাকশনটা বদলে যাচ্ছে। একদম। আর এতে এই পরিবর্তনের জন্য তারা বিশ্বাসের ওপর খুব জোর দেয়। একটা উচ্চতর শক্তিতে বিশ্বাস, বা অন্ততপক্ষে এই বিশ্বাস যে পরিবর্তন সম্ভব, এটা খুব জরুরি। কারণ পুরনো অভ্যাসের টান খুব শক্তিশালী হয়। নীল বাইটের মেন্ডির গল্পটাও তো এরকমই ছিল, তাই না? যে মেয়েটা নখ কামড়ানোর অভ্যাস ছাড়তে পারছিল না। হ্যাঁ, তার থেরাপিস্ট তাকে প্রথমে শেখালেন নখ কামড়ানোর ঠিক আগের মুহূর্তে তার কি অনুভূতি হয় বা সে কি করে, মানে কিউটা শনাক্ত করতে। ম্যান্ডি বুঝল আঙুলে হালকা চাপ বা একঘেয়েমি লাগলেই তার নখ কামড়াতে ইচ্ছে করে। তারপর? ক্রিয়া তৈরি করতে বললেন। যখনই তার ওই কিউটা আসবে, মানে আঙুলে চাপ লাগবে বা বোর লাগবে, সে সঙ্গে সঙ্গে নখ কামড়ানোর বদলে অন্য একটা কাজ করবে। যেমন হাত মুঠো করে ধরবে, বা আঙুল দিয়ে ডেস্কে টোকা দেবে, বা পকেটে হাত ঢুকিয়ে ফেলবে। এমন কিছু যা নখ কামড়ানোর সাথে একসাথে করা যায় না। ও, ইন্টারেস্টিং। আর এই নতুন রুটিনটা করার পর সে নিজেকে একটা ছোট পুরস্কারও দিত। যেমন নখগুলো দেখতে কেমন লাগছে সেদিকে খেয়াল করা, বা মনে মনে নিজেকে বাহবা দেওয়া। ধীরে ধীরে পুরনো নখ কামড়ানোর রুটিনটা এই নতুন রুটিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। এই গোল্ডেন রুল বা কম্পিটিং রেসপন্স, এগুলো শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কি পুরনো গেঁথে যাওয়া একটা অভ্যাস বদলানো সত্যিই এত সোজা? ইচ্ছাশক্তি লাগে না? অবশ্যই লাগে। ইচ্ছাশক্তি তো লাগবেই। আর পুরনো অভ্যাসের টান, যাকে ক্রেভিং বা আকাঙ্ক্ষা বলে, সেটাকেও সামলাতে হয়। বিশ্বাসটাও জরুরি, যেমন এর ক্ষেত্রে দেখলাম। এটা সহজ নয় মোটেও, কিন্তু গোল্ডেন রুলটা একটা পথ দেখায়। এটা জানায় যে পরিবর্তন অসম্ভব নয়, শুধু সঠিক পদ্ধতিটা জানতে হবে। আচ্ছা, এই অভ্যাসগুলোর মধ্যে কিছু অভ্যাস নাকি একটু বেশি শক্তিশালী, মানে সেগুলোকে বদলালে নাকি জীবনের অন্যান্য ক্ষেত্রেও আপনা আপনি উন্নতি হতে শুরু করে? এদের কি যেন বলে, কিস্টোন হ্যাবিট। একদম ঠিক ধরেছেন। কিস্টোন হ্যাবিট বা মূল অভ্যাস, এগুলো এমন কিছু অভ্যাস যা পাল্টানোর সাথে সাথে ডমিনো এফেক্টের মতো আপনার জীবনের অন্যান্য রুটিনও বদলাতে শুরু করে। যেমন পলোনিল যখন অ্যালকোয়া নামের বিশাল অ্যালুমিনিয়াম কোম্পানির সিইও হলেন, তিনি নাকি প্রথম ভাষণে লাভ বা শেয়ারের দাম নিয়ে একটা কথাও বলেননি। শুধু বলেছিলেন তার প্রথম লক্ষ্য হবে কর্মী নিরাপত্তা, মানে অ্যাক্সিডেন্ট শূন্যে নামিয়ে আনা। এটা কি একটা কিস্টোন হ্যাবিট ছিল? হ্যাঁ, ক্লাসিক উদাহরণ একটা। প্রথমে তো সবাই অবাক। ইনভেস্টররা ভাবলেন এ কেমন সিইও, কোম্পানির লাভ নিয়ে কথা নেই, শুধু সেফটি। কিন্তু অনিল জানতেন তিনি কি করছেন। কিভাবে এটা কাজ করল? সেফটির সাথে লাভের সম্পর্ক কি? সম্পর্কটা গভীর।
কারখানায় সেফটি নিশ্চিত করতে হলে কি করতে হয়? মেশিনগুলো ঠিকঠাক বুঝতে হয়, কাজের প্রক্রিয়াগুলো নিখুঁত করতে হয়, কর্মীদের কথা মন দিয়ে শুনতে হয়, বিভিন্ন বিভাগের মধ্যে দারুণ সমন্বয় রাখতে হয়। তাই সেফটিকে মূল ফোকাস বানানোর ফলে অ্যালকোয়ার পুরো কাজের সংস্কৃতিটাই বদলে যেতে বাধ্য হয়েছিল। যোগাযোগ বাড়ল, কাজের মান বাড়ল, দক্ষতা বাড়ল, আর এর ফলে উৎপাদনশীলতা বাড়ল, খরচ কমল, আর শেষ পর্যন্ত লাভও বাড়ল। ঠিক তাই, কর্মী নিরাপত্তা এখানে একটা কিস্টোন হ্যাবিট হিসেবে কাজ করেছিল। এই একটা অভ্যাসের উন্নতি পুরো সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছিল এবং সার্বিকভাবে কোম্পানির অসাধারণ উন্নতি হয়েছিল। লাভের অঙ্ক অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দারুণ ব্যাপার। আচ্ছা, এই কিস্টোন হ্যাবিট কি ব্যক্তিগত জীবনেও থাকে? যেমন ধরুন, রোজ ব্যায়াম করা। অবশ্যই, ব্যায়াম করা একটা খুব শক্তিশালী কিস্টোন হ্যাবিট। যারা নিয়মিত ব্যায়াম শুরু করেন, দেখা যায় তারা অজান্তেই স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করেন, তাদের ঘুম ভালো হয়, কাজে বেশি মনোযোগী হন, এমনকি ক্রেডিট কার্ডের ব্যবহারেও বেশি সংযত হন। বলেন কি, ব্যায়ামের সাথে ক্রেডিট কার্ডের সম্পর্ক কি? সম্পর্কটা সরাসরি নয়, কিন্তু ব্যায়াম আমাদের আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে, আর এই আত্মনিয়ন্ত্রণটাই জীবনের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে উইল পাওয়ার বা ইচ্ছাশক্তির ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি, এটা নিয়েও তো বইতে অনেক কথা আছে। এটা কি অভ্যাসের সাথে জড়িত? হ্যাঁ, খুব ঘনিষ্ঠভাবে জড়িত। গবেষণায় দেখা গেছে উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি অনেকটা পেশির মতো। ব্যবহার করলে এটা ক্লান্ত হয়ে যায়। পেশির মতো মানে কি? মানে দিনের বেলা যদি আপনি অনেক বেশি ইচ্ছাশক্তি ব্যবহার করেন কোনো একটা কাজে, যেমন ধরুন লোভনীয় খাবার উপেক্ষা করতে, তাহলে পরে অন্য কোনো কাজে আপনার ইচ্ছাশক্তি প্রয়োগ করার ক্ষমতা কমে যাবে। একটা বিখ্যাত পরীক্ষা আছে কুকি এর মূল্য নিয়ে, সেটা কি রকম? একদল ছাত্রকে একটা ঘরে নিয়ে গিয়ে তাজা বেক করা চকলেট চিপ কুকি আর মূলো রাখা হলো। এক গ্রুপকে বলা হলো তোমরা শুধু মূলো খেতে পারবে, কুকি নয়। অন্য গ্রুপকে কুকি খেতে দেওয়া হলো। এরপর দুটো গ্রুপকেই একটা কঠিন পাজল সমাধান করতে দেওয়া হলো, যেটা আসলে সমাধান করাই যায় না। ফলাফল কি হলো? দেখা গেল যে গ্রুপটাকে কুকি খেতে বারণ করা হয়েছিল, মানে যাদের ইচ্ছা শক্তি প্রয়োগ করে লোভ সামলাতে হয়েছিল, তারা পাজলটা সমাধান করার চেষ্টায় খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। অন্য গ্রুপের তুলনায় প্রায় অর্ধেক সময়েই তারা বলল আর পারছি না। তাদের ইচ্ছা শক্তির পেশিটা আগেই ক্লান্ত হয়ে গিয়েছিল। ইন্টারেস্টিং। তার মানে ইচ্ছা শক্তি একটা সীমিত রিসোর্স। অনেকটা তাই। সারাদিন ধরে এটা ব্যবহার করলে কমে আসে। এই জন্যই দিনের শেষে আমরা অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিই বা সহজে রেগে যাই। তাহলে স্টারবাকসের মতো বড় কোম্পানিগুলো, যেখানে কর্মীদের সারাদিন ধরে হাজার হাজার কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলতে হয়, নানা রকম কঠিন পরিস্থিতি সামলাতে হয়, তাদের ইচ্ছাশক্তি তো দিন শেষে ফুরিয়ে যাওয়ার কথা। তারা এটা ম্যানেজ করে কিভাবে? খুব ভালো প্রশ্ন। স্টারবাকস কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করে জানে এবং তারা এর জন্য কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়। তারা শুধু কর্মীদের ইচ্ছাশক্তির ওপর ভরসা করে বসে থাকে না। তাহলে কি করে? তারা কর্মীদের কিছু বিষ্ট রুদিন বা অভ্যাস তৈরি করতে সাহায্য করে, বিশেষ করে কঠিন পরিস্থিতি সামলানোর জন্য। যেমন তাদের একটা বিখ্যাত পদ্ধতি হল ল্যাটে মেথড। এটা হলো কাস্টমারের অভিযোগ সামলানোর একটা ধাপে ধাপে করা রুটিন। লাটে? সেটা কি? এটা একটা অ্যাক্রোনিম। এল মানে লিসন, শোনো। এ মানে অ্যাকনলেজ, স্বীকার করো। টি মানে টেক অ্যাকশন, ব্যবস্থা নাও। টি মানে থ্যাঙ্ক, ধন্যবাদ দাও। ই মানে এক্সপ্লেইন, ব্যাখ্যা করো। কর্মীদের এমনভাবে এটা শেখানো হয় যে যখন কোনো ক্ষুব্ধ কাস্টমার আসেন, তখন তাদের আর ভাবতে হয় না কি বলবেন বা করবেন। তারা প্রায় স্বয়ংক্রিয়ভাবে এই লাটের রুটিনটা ফলো করেন। তার মানে ইচ্ছাশক্তি যখন কম, তখন এই তৈরি করা অভ্যাস বা রুটিনগুলোই তাদের সঠিক আচরণ করতে সাহায্য করে। একদম। এটা হলো ইচ্ছাশক্তি কমে গেলেও পরিস্থিতি সামাল দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক উপায়। তারা কর্মীদের ইচ্ছাশক্তির পেশিটাকে শক্তিশালী করারও চেষ্টা করে, কিন্তু তার পাশাপাশি এই ধরনের রুটিন তৈরি করে দেয় যাতে সিস্টেমটা চলে। তাহলে বোঝা যাচ্ছে, ব্যায়াম করা বা ধরুন ফুড জার্নাল লেখা, মানে কি খাচ্ছি সেটা লিখে রাখা, এই ধরনের কিস্টোন অভ্যাসগুলো আসলে আমাদের এই ইচ্ছাশক্তির পেশিটাকে নিয়মিত ট্রেনিং দেয়, ছোট ছোট সাফল্য অর্জন করতে সাহায্য করে। ঠিক তাই। এগুলো আমাদের মধ্যে একটা সেন্স অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের অনুভূতি জাগায়। ছোট ছোট জয় থেকে আত্মবিশ্বাস বাড়ে, যা পরে বড় চ্যালেঞ্জ নিতে সাহায্য করে। আর এই অভ্যাসগুলো জীবনের অন্যান্য ক্ষেত্রেও পজিটিভ প্রভাব ফেলে।
এই অভ্যাসগুলো তো দেখছি শুধু ব্যক্তিগত বা কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয়, সামাজিক স্তরেও এর বিশাল ভূমিকা আছে। অবশ্যই কোম্পানিগুলোর ভেতরে যেমন বিভিন্ন দল বা বিভাগের মধ্যে কাজের একটা অলিখিত নিয়ম বা বোঝাপড়া তৈরি হয়ে যায়। ডুহিক যাকে বলছেন ট্রুজ বা অলিখিত যুদ্ধবিরতি, কে কার দায়িত্ব পালন করবে, কে কার এলাকায় নাক গলাবেলা, এইসব। এটা একদিকে যেমন মসৃণভাবে কাজ চালাতে সাহায্য করে, হুম। অন্যদিকে বিপদের সময় সমস্যাও তৈরি করতে পারে, যেমন লন্ডনের কিংস ক্রস সাবওয়ে স্টেশনে সেই ভয়াবহ আগুনের ঘটনাটা। হ্যাঁ, ওটা একটা মর্মান্তিক উদাহরণ। ১৯৮৭ সালে কিংস ক্রস স্টেশনের একটা এসক্যালেটরে আগুন লাগে। প্রথমে ছোটই ছিল, কিন্তু বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে দায়িত্ব নিয়ে এমন একটা অলিখিত ট্রুস বা গণ্ডি ছিল যে আগুনের সামগ্রিক বিপদটা বা সেটা নেভানোর দায়িত্ব ঠিক কার তা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়। টিকিট কালেক্টর ভাবেন এটা স্টেশন মাস্টারের কাজ, ক্লিনাররা ভাবেন এটা তাদের দেখার কথা নয়। কেউ সামগ্রিক দায়িত্বটা নিলেন না শুরুতে। কারণ সেটা তাদের নির্দিষ্ট রুটিন বা অভ্যাসের বাইরে ছিল। অনেকটা তাই। প্রত্যেকে নিজের রুটিন অনুযায়ী কাজ করছিলেন, কিন্তু সামগ্রিক পরিস্থিতিটা দেখার বা ব্যবস্থা নেওয়ার দায়িত্বটা কারও রুটিনের মধ্যে স্পষ্টভাবে ছিল না। ফলে আগুনটা ভয়ঙ্কর রূপ নেয় এবং ৩১ জন মারা যান। এই ঘটনাটা দেখায় যে প্রাতিষ্ঠানিক রুটিন বা অভ্যাসগুলো স্থিতিশীলতা আনলেও সংকটের সময় সেগুলো কতটা বিপজ্জনক হতে পারে যদি নমনীয় না হয় বা সামগ্রিক দায়িত্ববোধ তৈরি না করে। একদিকে যেমন এই বিপদ, অন্যদিকে কোম্পানিগুলো আবার এই অভ্যাসের জ্ঞানকে ব্যবসায়িক স্বার্থে দারুণভাবে কাজেও লাগাচ্ছে, তাই না? যেমন টার্গেট নামের রিটেল চেন যেভাবে ডেটা অ্যানালিসিস করে ক্রেতাদের কেনাকাটার অভ্যাস বোঝার চেষ্টা করে। ও হ্যাঁ, টার্গেটের ঘটনাটা তো রীতিমতো ক্লাসিক। তারা ডেটা বিশ্লেষণ করে ক্রেতাদের জীবনের বড় ঘটনাগুলো, যেমন বিয়ে, বাড়ি কেনা বা সন্তান হওয়া, এগুলো আঁচ করার চেষ্টা করে। কারণ এই সময়গুলোতে মানুষের কেনাকাটার অভ্যাস সবচেয়ে বেশি বদলায়। আর তারা নাকি গর্ভবতী মহিলাদের শনাক্ত করার একটা উপায়ও বের করে ফেলেছিল শুধু তাদের কেনাকাটায় প্যাটার্ন দেখে। হ্যাঁ, তারা দেখেছিল গর্ভবতী মহিলারা দ্বিতীয় ত্রৈমাসিকে ভিটামিন বা বিশেষ লোশন কেনেন। এই তথ্য ব্যবহার করে তারা এমন একটা প্রেগন্যান্সি প্রেডিকশন স্কোর তৈরি করেছিল যা দিয়ে তারা বুঝতে পারত কোন গ্রাহক সম্ভবত গর্ভবতী এবং কবে নাগাদ তার ডেলিভারি হতে পারে। কিন্তু এটা তো বেশ ব্যক্তিগত তথ্য। সরাসরি কাউকে বেবি প্রোডাক্টের বিজ্ঞাপন পাঠালে তো অস্বস্তি হতে পারে। ঠিক এখানেই তারা অভ্যাসের জ্ঞানকে কাজে লাগায়। তারা জানে যে মানুষ সরাসরি টার্গেটেড বিজ্ঞাপন দেখলে অস্বস্তি বোধ করে, মনে করে তাদের ওপর নজর রাখা হচ্ছে। তাই তারা কি করে? কি করে? তারা প্রেডিকশন অনুযায়ী যে গ্রাহক গর্ভবতী তাকে শুধু ডায়াপার বা বেবি ফর্মুলার কুপন পাঠায় না, তার সাথে মিশিয়ে দেয় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কিছু জিনিসের কুপন, যেমন লনমোয়ার বা ওয়াইনের গ্লাস, যাতে পুরো ব্যাপারটা অনেক স্বাভাবিক আর র্যান্ডম মনে হয়। এটাকে বলে ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ, নতুন বা কাঙ্ক্ষিত জিনিসটাকে পরিচিত জিনিসের আড়ালে লুকিয়ে পাঠানো। বা সাংঘাতিক চতুর্থ। হ্যাঁ, একইভাবে সঙ্গীত জগতেও নতুন গানকে পরিচিত করানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। একেবারে নতুন অচেনা একটা গান রেডিওতে বাজালে মানুষ হয়তো সাথে সাথে সেটা বন্ধ করে দেবে। তাই কি করা হয়? নতুন গানটাকে প্লেলিস্টে এমনভাবে রাখা হয় যাতে তার আগে ও পরে খুব জনপ্রিয় দুটো পরিচিত গান থাকে। শুনতে শুনতে কানের কাছে নতুন গানটাও পরিচিত লাগতে শুরু করে। যেমন আউটকাস্ট ব্যান্ডের বিখ্যাত গান হেই আর ক্ষেত্রে নাকি এটাই করা হয়েছিল। প্রথম দিকে গানটা অনেকের কাছেই খুব অচেনা ঠেকেছিল, কিন্তু বারবার পরিচিত গানের মাঝে বাজানোর ফলে ধীরে ধীরে সেটা বিপুল জনপ্রিয়তা পায়। মানুষের মস্তিষ্ক পরিচিতি বা ফ্যামিলিয়ারিটি পছন্দ করে। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম, অভ্যাস সে ব্যক্তিগত হোক, সাংগঠনিক হোক বা সামাজিক, আমাদের জীবনকে প্রায় নিয়ন্ত্রণই করছে এবং বেশিরভাগ সময় সেটা ঘটছে আমাদের সম্পূর্ণ অজান্তে। হ্যাঁ, নিয়ন্ত্রণ করছে বটেই, কিন্তু আশার কথা হলো আমরা এই প্রক্রিয়াটাকে বুঝতে পারছি। এই যে অভ্যাস চক্র, ইঙ্গিত, রুটিন, পুরস্কার, এটা জানা, পরিবর্তনের সোনালি নিয়মটা বোঝা, এর সাথে আকাঙ্ক্ষা, ক্রেভিং আর বিশ্বাসের ভূমিকাকে জানা এবং কিস্টোন হ্যাবিটের শক্তিকে কাজে লাগানোর উপায় বোঝা, এই সব জ্ঞান আমাদের হাতে একটা ক্ষমতা তুলে দেয়। ক্ষমতাটা হলো এই চক্রটাকে সচেতনভাবে ব্যবহার করার, তাই তো? একদম। আমরা চাইলে পুরনো অভ্যাসকে বদলাতে পারি, নতুন ভালো অভ্যাস করতে পারি। উইলিয়াম জেমস যেমন বলেছিলেন, আমাদের জীবনটা মূলত অভ্যাসেরই সমষ্টি। কিন্তু কোন অভ্যাস গড়ব বা বদলাবো
সেই পছন্দটা করার ক্ষমতা আমাদের আছে। একবার সেই পছন্দটা করে যখন আমরা সেটাকে অভ্যাসে পরিণত করে ফেলি, তখন সেটাকেই অনিবার্য মনে হতে শুরু করে। আলোচনাটা খুবই গভীর হলো। অভ্যাসের শক্তি যে এতটা ব্যাপক তা হয়তো আমরা সবসময় ভেবে দেখি না। তবে শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। বলুন। যদি অভ্যাস এতটাই শক্তিশালী আর স্বয়ংক্রিয় হতে পারে যে তা আমাদের সচেতন সিদ্ধান্ত বা ইচ্ছাকেও ছাপিয়ে যেতে পারে, যেমন ধরুন স্লিপ টেরারের ঘোরে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে, বা মারাত্মক জুয়ার নেশার মতো ক্ষেত্রে যেখানে ব্যক্তি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে এই সব ক্ষেত্রে ব্যক্তিগত দায়বদ্ধতার সীমাটা ঠিক কোথায়? আইন বা সমাজ এই স্বয়ংক্রিয় আচরণের জন্য কাকে বা কতটা দায়ী করবে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।